সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা রাশিবিজ্ঞানের প্রায় শেষ দিকে চলে এসেছি। রাশিবিজ্ঞান আর সামান্য হয়তো আরেকদিনের একটা ক্লাস নিতে আমাদের রাশিবিজ্ঞানটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমাদের সিলেবাসটা অনেকটা কভার হয়ে আসবে, সামান্য একটু বাকি থাকবে। তা আজকে রাশিবিজ্ঞানের আমরা চলে আসবো 11.2 এর কোর্সে। দেখি 11.2 এর 7 নম্বর অঙ্কে চলে আসবো। হ্যাঁ, সাথে শেষের অঙ্কটা সবচেয়ে আগে 6 পর্যন্ত আমাদের অঙ্কগুলো হয়ে গিয়েছিল। এবার খেয়াল করে দেখো, একটু সামান্য একটু জটিল ভাব আছে সামান্য, কিন্তু তেমন খুব কঠিন না। কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে, দুটো জিনিস করতে হবে। আচ্ছা, এখানে এটা যদি শুধু বহুভুজ বলতো তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যেত, ছোট্ট অঙ্ক হয়ে যেত। হ্যাঁ, কিন্তু দেখো একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। এবার আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের এই যে তথ্য দেওয়া থাকে সেটা শ্রেণী সাপেক্ষে তথ্য আনতে হয়, শ্রেণী সাপেক্ষে তথ্য। কিন্তু খেয়াল করে দেখো, এটা শ্রেণী সাপেক্ষে তথ্য না। হ্যাঁ, এই যে 20 টাকা করে চাঁদা দিয়েছে 20 জন, 25 টাকা করে চাঁদা দিয়েছে 26 জন, এইরকম। হ্যাঁ, তাহলে প্রদত্ত তথ্যগুলি শ্রেণী সাপেক্ষ নয়, এই কথাটা আমি লিখে নেব। প্রদত্ত লিখলে বুঝতে পারবে, দেখবে প্রদত্ত তথ্যগুলি শ্রেণী সাপেক্ষ নয়। আচ্ছা, আমরা কি করব, এই যে চাঁদাগুলো দেওয়া আছে 20 টাকা 25 টাকা, এগুলো 20, 25, 30 টাকা, এই চাঁদাগুলিকে আচ্ছা খেয়াল করে দেখো, এখানে আরেকটা জিনিস করে রাখলে হবে, দুটি চাঁদার অন্তর, এটা বের করে রাখলে ভালো হয়। দেখো 20 পরে 25, 25 এর পরে কত হয় 30, তাহলে অন্তরটা কত হচ্ছে 5 টাকা। অন্তর হচ্ছে কত 5 টাকা, এটা দ্বিতীয় লাইনে লিখে নেওয়া ভালো। আচ্ছা, এবার আমরা এই যে 20, 25, 30 এই টাকা, এই চাঁদাগুলিকে যথাক্রমে, আচ্ছা কি কি শ্রেণীর মধ্যবিন্দু করব, দেখো 20 থেকে 20 টাকা যদি মধ্যবিন্দু ধরতে হয় এবং তার শ্রেণী কি বলা যাবে অন্তরটা যদি 5 করতে হয়, তাহলে দেখো আড়াই এদিকে কমবে, আড়াই এদিকে বাড়বে, তার মানে কত হয়ে যাবে, এটা 17.5, 22.5 একটা শ্রেণী, 22.5, 27.5, তারপরে 27.5, 32.5 প্রভৃতি শ্রেণীর মধ্যবিন্দু হবে, প্রভৃতি শ্রেণীর মধ্যবিন্দু হবে। কি করলাম না, এই কথাটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আমি এটা কেন করলাম, কারণ আমি আবার বলে, একটু জটিল অঙ্ক, একটু ধীরে বোঝো। এটা এই যে তথ্যটা দেওয়া আছে খেয়াল করে দেখো, এটা শ্রেণী সাপেক্ষ নয়, তাই তো? এই যে ঊর্ধ্বসীমা নিম্নসীমা করে দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এক্ষেত্রে আয়তলেখ গঠন করতে গেলে আমাদের একটা অসুবিধার সম্মুখীন হব। তা সেই জন্য ওই আয়তলেখ গঠন করতে গেলে আমাদেরকে এই প্রদত্ত তথ্যগুলিকে আগে শ্রেণী সাপেক্ষ করে নিতে হবে, তারপরে আমরা আয়তলেখ গঠন করব। শুধু যদি বহুভুজ বলতো কোনো অসুবিধা হতো না, সরাসরি 20 বিন্দু বসাতাম, 25, 26 বিন্দু বসাতাম, 30, 16 বিন্দু বসাতাম, পরপর যুক্ত করে দিতাম, আমরা আয়তলেখ পেয়ে যেতাম, কোনো ঝামেলা ছিল না। কিন্তু যেহেতু এটা কি চেয়েছে, আয়তলেখ চেয়েছে, হ্যাঁ, তাহলে এই কারণে আমাদের কি করতে হবে, প্রদত্ত তথ্যগুলি শ্রেণী সাপেক্ষ নয়, আর দুটো চাঁদার অন্তর 5 টাকা। এই 5 টাকাটা দেখো 20 থেকে 5 টাকাটা অর্ধেক কথা হয়, আড়াই টাকা কমে যাবে নিম্ন সীমায়, ঊর্ধ্ব সীমায় আর আড়াই টাকা বেড়ে যাবে। তাহলে 20টা কি হয়ে যাবে বলতো, এই শ্রেণীটার মধ্যবিন্দু হয়ে গেল, এই যে এই শ্রেণীটার মধ্যবিন্দু হয়ে গেল। আচ্ছা 25টা কি হয়ে গেল, এই শ্রেণীর মধ্যবিন্দু হয়ে গেল। 30টা হয়ে গেল এই শ্রেণীর মধ্যবিন্দু। এরকম ভাবে ক্রমান্বয়ে পরপর গুলো হয়ে যাবে, তাই হবে তো? তাহলে আমরা এবার এই তথ্যগুলোকে এবার অতএব নতুন
পরিসংখ্যা বিভাজন তালিকা কি হবে? শ্রেণী আর তাদের পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা। আমার সেই সাপেক্ষে শ্রেণীটা কিসের? চাঁদা। আচ্ছা, কত প্রথমে তাহলে আমাদের প্রথম শ্রেণীটা কত? 17.5 থেকে 22.5, তারপরে 22.5 থেকে 27.5, 27.5 থেকে 32.5, 32.5 থেকে 37.5, 37.5 থেকে 42.5, 42.5 থেকে 47.5। 1 2 3 4 5 6, ছটায় বোধহয় লাগবে। 1 2 3 4 5 6 7টা আছে, তার মানে আরেকটা লাগবে আমাদের। হ্যাঁ, আরেকটা লাগবে কত? 47.5 থেকে এরপরটা কত লাগবে? 52.5। আচ্ছা, তাদের তো পরিসংখ্যাগুলো দেওয়া আছে। প্রথমটা 20, তারপরে 26, তারপরে 16 10, তারপরে 4 18, তারপরে 6। তাহলে আমরা কি করলাম? প্রথম কাজ আমাদের কি হলো বলো তো দেখি। প্রথম কাজ হলো যে প্রদত্ত তথ্যগুলিকে আমরা কিভাবে শ্রেণী সাপেক্ষ তথ্য হিসাবে আমরা সেই তালিকাটাকে প্রস্তুত করে নিলাম। হ্যাঁ, শ্রেণী সাপেক্ষ তথ্য হিসাবে। আগে যে তথ্য দিয়েছিল সেটা শ্রেণী সাপেক্ষ ছিল না, আমরা সেটাকে কি করে নিলাম? শ্রেণী সাপেক্ষ করে নিলাম। হ্যাঁ, তার জন্য কি করতে হলো দেখো, এই 20 25 30 যে চাঁদাগুলো দিয়েছিল সেগুলোকে মধ্যবিন্দু করা হলো কি কি শ্রেণী? 17.5 থেকে 22.5 শ্রেণী। দেখো 17.5 22.5 এর মধ্যবিন্দু কোনটা হয়? 20 হয়। এটার মধ্যবিন্দু হয় এটা, এটার মধ্যবিন্দু হয় এটা। তাহলে ক্রমান্বয়ে পরপর তাই চলে আসবে মধ্যবিন্দু। আচ্ছা, আমাদের তাহলে দেখো, খেয়াল করে দেখো, 20 যেটা মধ্যবিন্দু ছিল তার তথ্য ছিল 20, সেটাই কি? তাহলে শ্রেণী সাপেক্ষে করলে সেটা কত হয়ে যাবে? 20টা 17.5 থেকে 22.5 হবে। তারপরে ছিল 25, 25টা কোন শ্রেণীর অন্তর্গত? 22.5 থেকে কোন শ্রেণীর মধ্যবিন্দু? 22.5 থেকে 27.5। তারপরে কত আছে? 30টা 27.5 থেকে 32.5 এর মধ্যবিন্দু। তাহলে সেই হিসাবে আমরা একটা শ্রেণীর নতুন পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিলাম, যাতে আমরা আয়তলেখক গঠন করতে কোনো অসুবিধা না হয়। এবার আমরা গ্রাফে বসাবো, কোনো সমস্যা নেই। এবার x ড্যাশ x y ও y ড্যাশ। আচ্ছা, আমাদের যেহেতু এটা 17.5 থেকে শুরু হচ্ছে, আমরা 5 বা 10 থেকে, আচ্ছা 10ই ব্যবহার করলাম। 10, এটা 20 30, ছোট ছোট নিতে হবে, আনবে না হলে। এটা 10 এর দাগ, এটা 20 30 40 50, এটা 60। এই দাগগুলো নিলাম। আচ্ছা, আমরা প্রথম 10 এ ব্যবহার করলাম 17.5, তারপরে 20 ব্যবহার করলাম 22.20 যাব না আমরা, তারা 10 15টা, এটা 10 তারপরে 15তে ব্যবহার করব, তাহলে নাহলে অনেক জায়গা লেগে যাবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 1 2 3 4 5 6 ও 8 বেন। আমাদের এক কাজ করি, আমরা প্রথম 10এই নিলাম 17.5, তারপর 15তে নিই 22.5, তারপরে নিলাম 20তে 27.5, তারপরে 32.5, তারপরে আরো 5 ঘর গিয়ে 32.5 এর পরে 37.5, আরো 5 ঘর গিয়ে 42.5, আরো 5 গিয়ে 47.5, আরো 5 ঘর গিয়ে 52.5। আমরা মোট
পাঁচ ঘর করে গেলাম, কারণ দেখো এটা যে বিয়োগফল 5 করে হচ্ছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের স্কেলটার কোনো পরিবর্তন হলো না। x অক্ষ বরাবর একটা ঘর মানেই 1 টাকা চাঁদা। x অক্ষ বরাবর কি হলো, তাহলে একটি ঘর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বা একটি ঘর মানে হচ্ছে 1 টাকা, তাই হিসাবে আসলো তো আমাদের, তাহলে কোনো ঝামেলা থাকলো না। কিন্তু প্রথমটা আমরা নিলাম 10 থেকে শুরু করলাম, হ্যাঁ। এই জন্য এখানে কি দিতে হবে, একটা ভগ্ন রেখা দিতে হবে। কি দিতে হবে, এখানে একটা ভগ্ন রেখা, কারণ আমাদের তো আর এই শূন্য থেকে শুরু করতে পারছি না এটা। এবার বলো 17.5-তে কত আছে, 20 আছে, তাই তো। আর এইদিকেও এমনি যেমন আছে তেমনি গুণে নিলাম, পরে স্কেলের পরিবর্তন করলাম না, 10, 20, 30, 40 এবার পরপর আছে। প্রথমে আছে 17.5-তে 20, 17.5-তে 20 মানে এই, 22.5-এও 20 মানে এই, দুটোতেই 20। প্রথম আয়তলেখ কমপ্লিট হলো। ও আমাদের একটা ভুল হয়েছে, বহুভুজ চেয়েছে তো, এখানে আরেকটা ঘর করতে হবে, কোথায়, এখানে আরেকটা ঘর করতে হবে। আচ্ছা এক কাজ করি, এখানে 17.5 আগে একটা বিন্দু 12.5 নিলাম, গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে 12.5, আর পরেও একটা বিন্দু লাগবে আমাদের, এখানে নিলাম 57.5। ওই বিন্দুটা হচ্ছে কত, এই বিন্দুটা হচ্ছে 57.5, জায়গাটা আমার অসুবিধা হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরে যাবে দেখবে। আর তাহলে এখানে একটা ভগ্নরেখা দেখাতেই হবে আমাদেরকে, 5-এর এখানে একটা ভগ্নরেখা দেখাতে হবে। তাহলে 5-এর ঘরে নিলাম 12.5, 10-এর ঘরে নিলাম 17.5। আমি নতুন করে আবার রিভাইজ করে বলছি, এটা দেখো, 5-এর ঘরে 12.5, তারপরে কত আছে, এই 10-এর ঘরে 17.5, 15-এর ঘরে 22.5, 20-এর ঘরে 27.5, 25-এর ঘরে 32.5, এইভাবে পরপর 57.5 পর্যন্ত নিয়ে নেবো। একটা এক্সট্রা নিতে হবে দুই দিকে, এইদিকে একটা এক্সট্রা নিতে হবে, ওইদিকে একটা এক্সট্রা নিতে হবে, হ্যাঁ, যেহেতু বহুভুজ চেয়েছে। আচ্ছা প্রথমে তাহলে 17.5-তে 20, 22.5-এও 20, আমরা এটা যোগ করে দিলাম। প্রথম আয়তলেখ কমপ্লিট হলো। তারপর 22.5-এ 26, 22.5-এ 26, এই 26 মানে আর দূর যাবে, 27.5 কত হয়ে যাচ্ছে, 27.5, 26। দ্বিতীয় আয়তলেখ হলো। তারপরে 27.5 হচ্ছে 16, 27.5 হচ্ছে 16 মানে এরকম জায়গায় যাবে, তারপরে এটা তো 16, তাহলে তৃতীয় আয়তলেখ কমপ্লিট হলো। তারপরে 32.5-এ 10, 32.5-এ এবার 10 মানে এরকম জায়গায়, আর এটাও 10 এরকম জায়গায়, এটাও হলো। আচ্ছা তারপরে 37.5-এ হচ্ছে 4, 37.5-এ হচ্ছে 4 মানে এরকম জায়গায়, এটাও 4 এটা হলো। তারপরে হচ্ছে 42.5-এ হচ্ছে 18, 42.5-এ এবার 18 মানে 20 থেকে একটু কম, এইরকম এরকম জায়গায়। আর এটা তো কত, 18। আচ্ছা আমাদের তারপরে নিতে হবে 47.5-এ নিতে হবে 6, 47.5-এ 6, 6 মানে এরকম জায়গায় 6, এটাও 6। তাহলে আমাদের আয়তলেখটা কমপ্লিট হলো, হ্যাঁ, তাহলে আয়তলেখ পর্যন্ত কমপ্লিট হলো। এবার এখান থেকে আমাদের পরিসংখ্যা বহুভুজ আসবে, সেটা আসছে পরে। তাহলে পুরো জিনিসটা আমি আরেকবার ডিটেলসে বলি, তারপরে আর বহুভুজে যাচ্ছি। একটু অঙ্কটা জটিল আছে, কারণ আমাদের যে তথ্য দিয়েছিল সেটা কিন্তু শ্রেণী সাপেক্ষ ছিল না। আমরা এই যে তথ্যগুলো 20, 25, 30 যে চাঁদাটা দিয়েছিল সেগুলোকে আমরা মধ্যবিন্দু করলাম, কি কি এই সব শ্রেণীর মধ্যবিন্দু করে নিলাম, দিয়ে আমরা নতুন পরিসংখ্যার তালিকা, বিভাজন তালিকাটা তৈরি করে নিলাম। নিয়ে এবার আমরা কি করলাম, এটাকে গ্রাফে আমরা কি করলাম, স্কেলের তেমন পরিবর্তন করলাম না কিছুই, 5-এর শুধু 5-এর ঘরে 12.5 ব্যবহার করলাম বলে একটা ভগ্নরেখা ব্যবহার করলাম, হ্যাঁ, 5-এর ঘরে 12.5 ব্যবহার করলাম, 10-এর ঘরে 17.5, 15-এর ঘরে 22.5, 20-এর ঘরে 27.5, 25-এর ঘরে 32.5, 30-এর ঘরে 37.5, 35-এর ঘরে 42.5, তারপরে 40-এর ঘরে 47.5, তারপরে হচ্ছে 45-এর ঘরে 52.5, তারপর 55 ঘরে হচ্ছে 57.5। এইভাবে পরপর আমরা ব্যবহার করে নিলাম। কি করলাম, তাতে একটা ভগ্নরেখা দেখাতে হলো। দিয়ে এবার আমরা কি করলাম, 17.5-তে দেখো 17.5-এ কত গুণতে হবে, 20 গুণতে হবে, 22.5-এ 20 গুণতে হবে, করে আমরা আয়তলেখ পেয়ে গেলাম। আবার 22.5-এ 26, 27.5 26, আবার আয়তলেখ পেলাম। 27.5-এ 16,
27.5 16, এটা তো 16 করে আয়তলেখগুলো আমরা এটা তাহলে আয়তলেখগুলো কোনো অসুবিধা হওয়ার কথা না, হয়ে গেল আয়তলেখগুলো কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা কি করব, এই আয়তলেখগুলির ঠিক মধ্যবিন্দু নেব। হ্যাঁ, মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু নিলাম, এই মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু, 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 আর আগের যে আছে এটা তাদের এই দুটোরও মাঝের বিন্দু একটা, এই মধ্যবিন্দু নিলাম। হ্যাঁ, আর এদিকেও একটা মধ্যবিন্দু নিলাম, দিয়ে এবার এই মধ্যবিন্দুগুলোকে যোগ করবো, সব মধ্যবিন্দু যোগ করবো, এই 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 এটা এটা মধ্যবিন্দুটা যোগ হবে। হ্যাঁ, এই মধ্যবিন্দুটা যোগ হবে, দিয়ে আমরা এগুলোকে নাম দিয়ে দিলাম সব, এ বি সি ডি ই এফ, এটা জি, এটা এইচ, এটা আই। হ্যাঁ, তাহলে আমাদের কোনটা পরিসংখ্যা বহুভুজ গঠিত হলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো। হ্যাঁ, তাহলে অতএব এ বি সি ডি ই এফ জি এইচ আই উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো, অঙ্কিত হলো। তাহলে বুঝতে পারলে সবাই এটা কিভাবে করা হলো? আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, ওই কালীপুরে নিয়ে দাঁড়াও। আচ্ছা, পরেরটা চলে আসছি আমরা, 7 গেল 8এরটা। দেখো 8এরটা কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি, একই টাইপেরই অঙ্ক। হ্যাঁ, 8এর অঙ্কের মতো। হ্যাঁ, এখানে আমাদের কি করতে হবে, নতুন একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। কারণ সেই নতুন পরিসংখ্যা বিভাজন ছকটা এখানে দিয়েই দিয়েছে, দেখো অঙ্কের মধ্যে করে দিয়েছে। তার আমি অঙ্কটাকে করাচ্ছি না। হ্যাঁ, তোমরা এটা করার চেষ্টা করবে। এটা 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। কি বললাম বুঝতে পারলে? কি 7এর অঙ্ক 8এর অঙ্ক একই টাইপের অঙ্ক, দুটোতে ক্ষেত্রেই আয়তলেখ চেয়েছে। আয়তলেখ গঠন করতে গেলে শ্রেণী সাপেক্ষ কি লাগে, পরিসংখ্যা বিভাজন ছক লাগে, শ্রেণী সাপেক্ষ। সেটা করা ছিল না, 7এরটা ছিল না। আমরা 7এরটা শ্রেণী সাপেক্ষ করে নিলাম, মধ্যবিন্দু করে নিয়ে, মানে আড়াই এদিকে কম আড়াই এদিকে বেশি করে নিয়ে মধ্যবিন্দুগুলো থেকে। আর এটার ক্ষেত্রে একটু অন্যভাবে দেওয়া আছে পরে, যেহেতু এটা পাশাপাশি দিয়ে আছে, দেখো 0 1 2 3 4। তাহলে এক্ষেত্রে একটা সুবিধা কি হয়ে যাচ্ছে, এটা আমাদের যে শ্রেণীটা তৈরি করছি সেটা 0 to 1, এই যে 6 অঙ্ক 8এর অঙ্কের ক্ষেত্রে এই নতুন যে ছক তৈরি করে নেওয়া হচ্ছে এটা। হ্যাঁ, শ্রেণী সাপেক্ষ ছক। আমি জাস্ট এইটুকু দেখিয়ে দিচ্ছি, শ্রেণী, এটা পরিসংখ্যা। আচ্ছা, এটাকে এটা যেহেতু পরপর আছে, দেখো এটা 0 আছে, তারপরে কত আছে 1, তারপরে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, পরপর আছে। হ্যাঁ, না 5 পর্যন্ত আছে। তাহলে আমাদের এটা একটা সুবিধা কি হয়েছে, পরপর হয়ে যাওয়ার জন্য আমরা এই শ্রেণীগুলোকে এইভাবে ধরতে পারি, 0 to 1। তার পরিসংখ্যা কত ধরে নেব, এটা 120। তারপরে 1 to 2, এটা কত ধরে নেব পরিসংখ্যাটা, পরেরটা কত আছে 85 85। তারপরে 2 to 3, তার পরিসংখ্যা কত আছে 50। 3 to 4, তার পরিসংখ্যা কত আছে 25।
4 to 5 তার পরিসংখ্যা কত আছে? 4 to 5 আছে পরিসংখ্যা 15, আর 5 to 6 তার পরিসংখ্যা কত আছে? 5। তাতে দেখো আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? আচ্ছা 0 to 1 মানে কি? আমরা এখানে এই শ্রেণীতে কি গুনবো বলতো? শুধু 0ই গুনবো, দেখো 1 গুনবো না। তাহলে দেখো 0 তে 120 বলা আছে, তাহলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না। বা 1 to 2 মানে কি? এখানে শুধুমাত্র 1 ই গুনবো, 2 গুনতে পারবো না, তো আমরা পরের শ্রেণীতে গুনবো, তাই তো? তার মানে শুধু 1 এর পরিসংখ্যা কত? 85। তাহলে সবকিছু মেনে চলছে। তাহলে এটার সুবিধা পেয়ে গেলাম কি একটা, ওই 0 1 2 পরপর সংখ্যাগুলো আছে বলে আমাদের শ্রেণী গঠন করতে গেলে আমরা এইভাবে শ্রেণী গঠন করে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল তাতে। হ্যাঁ, আর যদি দেখা হলো এদের পার্থক্য করে, তাহলে 0 তারপরে 5 তারপরে 10 15 এইভাবে যদি গ্যাপ থাকতো বেশি, সেক্ষেত্রে আমাদের আড়াই ওই মানে একটার থেকে একটার অন্তর কত হতো দেখে নিতে, নিয়ে সেটার অর্ধেক করে নিয়ে নিম্ন সীমায় অর্ধেক বাড়িয়ে কমিয়ে দিতাম, ঊর্ধ্ব সীমায় অর্ধেক বাড়িয়ে দিতাম, যেটা আগের অঙ্কটাই করলাম। আর এই অঙ্কটার ক্ষেত্রে একটা সুবিধা পেয়ে গেলাম কি, এটা পরপর আছে বলে 0 তারপর 1 2 3 4 আছে বলে আমরা এইভাবে শ্রেণীটাকে তৈরি করে নিলাম। তাহলে এটাকেও আমাদের আগে শ্রেণী সাপেক্ষ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো কি শ্রেণী সাপেক্ষ বিভাজন পরিসংখ্যা বিভাজন ছক। শ্রেণী সাপেক্ষ, আগেটা কিন্তু দেওয়া ছিল না শ্রেণী সাপেক্ষ। হ্যাঁ, শ্রেণী সাপেক্ষ পরিসংখ্যা বিভাজন ছক, বিভাজন ছক আমরা তৈরি করে নিলাম, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিলাম। এবার আমরা কি হলো, আমরা এবার এখান থেকে এগিয়ে যাব। হ্যাঁ, এবার তো এগুলো গ্রাফে বসাবো। হ্যাঁ, 0 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 এগুলো নিশ্চয়ই বসাতে কোনো অসুবিধা হবে না, আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। দেখো আমি অতটা দেখলাম, 0 5 এর ঘরে 1 নিলাম, 10 এর ঘরে 2, 15 ঘরে 3, তারপর 20 ঘরে 4, এইভাবে 5 6 এভাবে বর্তমান নিয়ে নিলাম। আচ্ছা 0 তেও 120, তার মানে 0 তো 120, এ তো 120 আছে তো, এটা 120 নিয়ে মানে আমাদের 12 ঘর যেতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই আমরা এদিকে 12 ঘর গুনবো, একটু বড় নেব জায়গাটাকে। 12 ঘর এদিকেও 12 ঘর গুনবো। 12 ঘর মানে কি, এটা 10, ধরো 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 এইভাবে আমরা 12 ঘর গুনলাম, এদিকেও 12 ঘর গুনলাম, বিরাট একটা লম্বা টেবিল হলো। হ্যাঁ, হোক, কোনো অসুবিধা নাই। এটাকে আমরা একটু পাল্টিয়ে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু ছোট ছোট হয়ে যাবে। 120 আছে তো, 120 যদি তোমাদের জায়গা থাকে তাহলে এটা এইভাবে করবে, আর যদি জায়গার অসুবিধা হয় আমি আরেকটা ভাগ করছি, 5 দিয়ে ভাগ করে না ছোট করে নিয়ে করতে পারো। এটা 5 দিয়ে ভাগ করলে কত আসে? এটা 24 আছে। 5 দিয়ে ভাগ করলে 17, 5 দিয়ে ভাগ করলে কত আসে? না খুবই ছোট হয়ে যাবে তো না এটা। 5 ভাগ করলে 10, 5 ভাগ করলে 5, 5 ভাগ করলে 3, 5 ভাগ করলে 1। আমরা যদি মনে করি যে খুব বিরাট লম্বা লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা ওটাকে 5 দিয়ে ভাগ করে ছোট করে নিলাম, মানে এক ঘর মানে 5টা পরিসংখ্যা ধরে নিলাম। ছোট্ট এক ঘর মানে 5টা পরিসংখ্যা, দু ঘর মানে 10টা পরিসংখ্যা, তাহলে 10 ঘর মানে 50 চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে সেই হিসাবে 24 গুনতে হলে 10, এটা যদি ধরো 10 এর দাগ হয়, এটা যদি 20 এর দাগ হয়, এটা 30 এর দাগ হয়, তাহলে আমাদের 24 গুণ 10 20 24 এই পর্যন্ত গেলাম, এটা 24 এটা গেলাম, দিয়ে এবার এটা আয়তলেখ হয়ে গেল। এইভাবে আমরা এগিয়ে যাব। এটা 17 গুনলেই চলবে, 10 15 এটা 16 17, এখানে 17 এটাও 17। তারপর আছে 10 10 মানে এই সোজা গেল 10 10। তারপর এটা 5 আছে, 5 মানে এর অর্ধেক 5 5। তারপরে 3 আছে, এই 3 3। তারপরে 1 আছে মানে 1 1। এইভাবে আমাদের আয়তলেখটা পেয়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে কি করতে হচ্ছে, আমাদের স্কেলটাকে y অক্ষ বরাবর একটু পাল্টিয়ে নিলাম। y অক্ষ বরাবর কি করলাম, স্কেলটা আমি লিখে দিচ্ছি। স্কেলটা হচ্ছে y অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান 5 জন। হ্যাঁ, পরিসংখ্যা 5 জন তারপর দিচ্ছি। তাহলে
দুটো মানুষ মানে 10 জন, 3 ঘর গেলে কি 15 জন, এইভাবে আমাদের 120 মানে 24 ঘর যেতে হবে। এটা কিন্তু তোমরা একটা রাফে করে নিবে, হ্যাঁ, এখানে করবে না, একটা রাফের কাজ এটা, হ্যাঁ, আমি যেটা বুঝতে সুবিধা হওয়ার জন্য করে দিলাম, এটা রাফের কাজ এটা। রাফে করে নিবে মানে 124 থেকে 5 দিয়ে ভাগ করে, যেহেতু দেখো সবার বসাবো 5 আসছে, তো 5 দিয়ে ভাগ করলে 24, 5 দিয়ে ভাগ করলে 17, 5 দিয়ে ভাগ করলে 10, 5 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 1 হবে। যাতে কি হয় আমাদের গ্রাফে একটু লিমিটের মধ্যে বসাতে পারি, না হলে কি হবে 120 ঘর বসাতে গেলে কি হবে আমাদের প্রচুর লম্বাটে জায়গা লেগে যাবে, হয়তো আমাদের এতে গ্রাফ পেপারে জায়গা পাবো না, হ্যাঁ। তাহলে শুধু অঙ্কটা কি করতে হলো, প্রথমে অঙ্কটাকে শ্রেণী সাপেক্ষ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিলাম, নিয়ে গ্রাফে বসানোর সময় কি করলাম আমরা, এই যে বড় বড় পরিসংখ্যা দেওয়া আছে বলে সেগুলোকে আমরা কি করলাম একটু ছোট করে নিলাম, y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর যা ছিল তাই করে নিলাম, y অক্ষ বরাবর একটু পাল্টিয়ে নিলাম। কিরকম, এই যে y অক্ষ বরাবর একটা ঘর মানে একটি বাহু দৈর্ঘ্য মানে 5 জোড় পরিসংখ্যা ধরে নিয়ে করলাম। তাতে 120টাকে কত গুণলে চলবে, 24 গুণলে চলবে, 85টাকে 17 গুণলে চলবে, 50টাকে 10 গুণলে চলবে, 25টাকে 5 গুণলে চলবে, 15টাকে 3 গুণলে চলবে, আর 5কে 1 গুণলে চলবে, হ্যাঁ। এইভাবে আমরা কি করলাম, গ্রাফে বসিয়ে এই যে যেটা পেলাম সেটা কি হয়ে গেল, আয়তলেখ হয়ে গেল, পরিসংখ্যা বিভাজনের আয়তলেখ। শুধু আয়তলেখই চেয়েছিল, তাহলে আমি প্রায় পুরোটাই করে দিলাম, 8টা করে দেওয়া হলো। এবার চলে আসছি 9 এর অঙ্কে। দেখো চলে আসছি 9 নম্বর অঙ্কে। কি বলেছে, বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকার বয়স নিচের ছকে দেওয়া হলো। উপরের তথ্যের আয়তলেখ ও পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করো। ঠিকই আছে। আচ্ছা, 9 এর অঙ্কটা, আচ্ছা আমি পরিসংখ্যা বিভাজন ছকটাকে লিখে নিচ্ছি, আমাদের কোনো পাল্টাতে যদি নাও হয় তাও লিখে নেব, হ্যাঁ, অঙ্ক যেহেতু অঙ্ক করছি অঙ্কটাকে একবার লিখে নেব। শ্রেণীটা কি আছে, বছরে দেওয়া আছে, মানে বয়স, এটা বছরে দেওয়া আছে, এটা বয়স লেখায় বেটার, বয়স। আর এটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা সংখ্যা, শিক্ষক শিক্ষিকা সংখ্যা। আচ্ছা, তথ্যগুলো কিছুই না, তেমন জটিলতা নাই, যেমন আছে তেমন লিখে দিলাম, এটা শ্রেণী সাপেক্ষই আছে, কোনো অসুবিধা নাই। তারপরে 31 থেকে 37, 37 থেকে 43, 43 থেকে 49, 49 থেকে 55। এটা কত দেওয়া আছে পরিসংখ্যা, 10, 13, 5, 3, 1। আচ্ছা, এটার আমাদের কি করতে হবে, একটা আয়তলেখ তৈরি করতে হবে, পরিসংখ্যা বিভাজন ছকও করতে হবে। আচ্ছা, প্রথমে দেখিনি আমাদের এগুলো কি সমান্তরালকে শ্রেণী আছে কিনা। এখান থেকে বিয়োগ করলে কত হয়, 6, এখান থেকে বিয়োগ করলে 6, বিয়োগ করলে 6, বিয়োগ করলে 6, বিয়োগ করলে 6, ঠিকই আছে, সমান্তরালকে শ্রেণী আছে, অতএব কোনো আয়তলেখ তৈরি করতে গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু খেয়াল রাখবে, এই আয়তলেখ তৈরি করতে গেলে এই যে শ্রেণীর দৈর্ঘ্যগুলো সমান থাকতে হবে, আর যদি সমান না থাকে তাহলে আমরা দেখবে পরের অঙ্কের দিকে আমরা এটাকে কিভাবে পাল্টিয়ে নেবো সেটা আমি দেখাবো পরে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা কি করব, 25, ধরো আমরা 10-এ নিলাম 25, 20-তে নিলাম 31, 30-এ নিলাম 37, 40-এ নিলাম 43, 50-এ নিলাম 49, তারপরে 60-এ নিলাম 55। মোট কথা মনে থাকবে তাহলে এটা 5-এর ঘরে নিইনি, কিন্তু 10-এর ঘরে নিলাম, তাই তো। এখানে কি করতে হবে, একটা আমাদেরকে একটা তারটা বিন্দু নিতে হবে আমাদের, যেহেতু পরিসংখ্যা বহুভুজ চেয়েছে আমাদের আরেকটা বিন্দু নিতে হবে, এবং একটা বাড়াতে হবে আমাদেরকে।
পরিসংখ্যা বিভাজন বহুভুজ চাইলে আর একটা প্রতিটা ক্ষেত্রে একটা করে বিন্দু, তাহলে এটা দেখো 25 থেকে 31 ছিল, তার আগেরটা কি হবে বলো দেখি, 19 থেকে 25 হবে না, 19 থেকে 25, তাহলে এটা 19 নেব, তারপর এটা 25, তারপর এটা 31, তারপর এটা 37, তারপর এটা 43, তারপর এটা 49, আর একটা আমি নেব 49 এর পরে কি নেব একটা 55, আর একখানা লাগবে 55 পরে নেব কি 6 নিলে 61, এই তো। তাহলে কি করলাম দেখো, এটা যেহেতু আয়তলেখ চেয়েছে, পরিসংখ্যা বহুভুজ ছক চেয়েছে, সেজন্য আগেরও একটা বিন্দু নিতে হবে, পরেরও একটা বিন্দু নিতে হবে, হ্যাঁ, নাহলে হবে না। আর আমরা 10 এর ঘরে নিচ্ছি সব, এটা 10 এর ঘরে নিলাম কত, প্রথম 10 এর ঘরে নিলাম 19, তারপরে 10 এর ঘরে মানে 20 তে 20 এর ঘরে নিলাম 25, 30 এর ঘরে 31, 40 এর ঘরে 37, তারপরে 50 এর ঘরে 43, 60 এর ঘরে 49, 70 এর ঘরে 55, আর 80 এর ঘরে নিলাম 61, হ্যাঁ। নিয়ে এবার আমরা এই এগুলোকে বসাবো। প্রথমে তাহলে 25 এর ঘরে কত বসাবো 10, আচ্ছা 10 আছে, আমরা এক কাজ করতে পারি, যেহেতু এটা ছোট ছোট পরিসংখ্যা দ্বিগুণ করে দিতে পারি, হ্যাঁ, দ্বিগুণ মানে 10 কে 20 করে নেব, 13 কে 26 করে নেব। আমি এটা রাফের দেখাচ্ছি, এটা 10 কে কি ব্যবহার করব 20, 13 কে ধরবো 26, 5 কে ধরবো 10, 3 কে ধরবো 6, 1 কে ধরবো কত 2, তাহলে মোটামুটি একটু বড় গ্যাপটা হবে, নাহলে একটু চাপা গ্যাপ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে কি করলাম, একটু y অক্ষ বরাবর স্কেলটা আমরা কিন্তু একটু পাল্টিয়ে নিলাম, y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর স্কেলটা কি করেছি সেটা পরে বলছি, y অক্ষ বরাবর আমরা স্কেলটাকে একটু পাল্টিয়ে নিলাম, এরকম দ্বিগুণ, মানে দুটো বাহু দৈর্ঘ্য গেলে একজন শিক্ষক শিক্ষিকা দৈর্ঘ্য, তাহলে সেই হিসেবে 10 কে যেখানে আছে এটা, আচ্ছা এটা 10 মানে এটাও 10, এটা 20 দাগ, এটা 30 এর দাগ, এটা 40 এর দাগ, তাহলে 10 আছে মানে আমরা 20 গুনবো, 10 আছে মানে কত গুনবো, তাহলে 25 এ কত আছে 10, তার মানে এটা 25 এ 20 গুনবো, কিন্তু হ্যাঁ দ্বিগুণ করে গুনবো, আচ্ছা 31 এটা গুনবো, দ্বিগুণ গুনবো, এটা হয়ে গেল প্রথম আয়তলেখ। তাহলে 25ও 10 ছিল বলে সেটাকে দ্বিগুণ করে করছে, বলছে 20 গুনবো, আর 31ও 20 গুনলাম, আয়তলেখ কমপ্লিট হলো। তারপরে 31 এ কত গুনবো, 13 দ্বিগুণ 26 গুনবো, 26 মানে এরকম জায়গায় 26 আসবে, 37ও কত গুনবো 26 গুনবো। তারপরে চলে আসছে আমার 37 এ কত গুনবো, এবার 5 এর দ্বিগুণ 10, 37 এ গুনলাম 5 এর দ্বিগুণ 10, এই যে 10, আর 43ও 10, তৃতীয় আয়তলেখ কমপ্লিট হলো। তারপরে 43 এ গুনবো কত 6, 43 এ গুনলাম এটা 6, 49ও এটা 6, চতুর্থ আয়তলেখ কমপ্লিট হলো। তারপরে 49 এ গুনবো 2, 1 এর দ্বিগুণ 2, 2 এটাও 2, 55 2, আমাদের পঞ্চম আয়তলেখ কমপ্লিট হয়ে গেল। তাহলে 5টা আয়তলেখ ছিল, 1টা 2টো 3টে 4টে 5টা কমপ্লিট হলো। কিন্তু শুধু আয়তলেখ চাইলে কিন্তু এই আগের বিন্দু পরের বিন্দু আমাদের প্রয়োজন হতো না। এই আগের বিন্দু পরের বিন্দু কি কারণে প্রয়োজন হচ্ছে, আমাদের পরিসংখ্যা বহুভুজ ছক, আয়তলেখ থেকে পরিসংখ্যা বহুভুজ ছক তৈরি করতে গেলে আমাদের এই আগের একটা বিন্দু নেব, পরের একটা বিন্দু নেব। এবার কি করবো, এই যে আয়তলেখগুলো তৈরি হলো তাদের তো মধ্যবিন্দু আমার পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। মধ্যবিন্দুগুলো সব এরো মধ্যবিন্দু, এরো মধ্যবিন্দু, এরো মধ্যবিন্দু, এরো মধ্যবিন্দু, প্রত্যেকটার মধ্যবিন্দু আমরা নিয়ে নেব। এই মধ্যবিন্দু নিলাম, নিয়ে নাম দিয়ে দিলাম, এটা A নাম দিলাম, এটা B, এটা C, এটা D, এটা E, এটা F, এটা G, দিয়ে এগুলো সব যোগ করে দেব। শুধু মধ্যবিন্দুগুলোকে যোগ করব, এই একটা যোগ করলাম, এই একটা যোগ করলাম, সোজাসুজি স্কেল দিয়ে মধ্যবিন্দুগুলোকে যোগ করে দেব। এই যোগ করলাম, এই যোগ করলাম, এই যোগ করলাম। আমাদের এই যে A B C D E F G উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ ছক প্রস্তুত হয়ে গেল, হ্যাঁ, মানে পরিসংখ্যা বহুভুজ গঠন হয়ে গেল। এবার আমি একটু স্কেলটা একটু বলে দিই, তাহলে বলো তো দেখি, এটা y ও y ড্যাশ, এটা x ও x ড্যাশ। আচ্ছা x অক্ষ বরাবর কি হলো স্কেলটা, x অক্ষ বরাবর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ও দেখো খেয়াল করে দেখো, আমরা 10 এ 19 নিয়েছি আর 20 তে নিয়েছি 25, তাহলে 10 ঘর গুনছি আর আসলে যাচ্ছি কজন
5 জন যাচ্ছে, তাই তো? 5 বছর, 6 বছর, 25 থেকে 31 হচ্ছে 6 বছর, 6 বছর গুনছি। 19 থেকে তাহলে মানে 10 এর জায়গায় 6 বছর গুনছি, তাহলে প্রতিটা না লিখে লিখবো 10টি বাহুর দৈর্ঘ্য বরাবর 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 বছর, এবং y অক্ষ বরাবর আচ্ছা y অক্ষ বরাবর কি নিচ্ছি আমরা, দেখো এবার উল্টো নিচ্ছি। দুটো বাহু মানে একজন শিক্ষক শিক্ষিকা, তাই হচ্ছে না? দুটো বাহু যাচ্ছে, একজনের জন্য দুটো বাহু গুনছি, তাহলে 10 জনের জন্য 20 ঘর গুনছি। তাহলে বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন শিক্ষক শিক্ষিকা। তাই নিচে দাও না? তাহলে স্কেলটা বুঝতে পারলে সবাই, স্কেলটা কিন্তু লিখতেই হবে। আমরা স্কেলটা কিভাবে ব্যবহার করলাম, x অক্ষ বরাবর আমরা কি করলাম, যে 10 ঘর গেলাম, 10টা বাহুর দৈর্ঘ্য নিলাম, 6 বছর গুনছি। আর y অক্ষ বরাবর কি করছি, দুটো বাহুর দৈর্ঘ্য সমান একজন শিক্ষক শিক্ষিকা গুনছি, তাই তো? করে আমরা কি পেলাম, অতএব a b c d e f g উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো। তাহলে আমরা পরিসংখ্যা বহুভুজটাকে আমরা পেয়ে গেলাম। কোনটা? এই যে a b c d e f g। আচ্ছা, আমি অঙ্কটাকে আরেকবার বলে দিচ্ছি। এখানে যে পরিসংখ্যা দেওয়া আছে সেটা শ্রেণী সাপেক্ষ পরিসংখ্যা দেওয়া আছে। আমাদের আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলে কোনো অসুবিধা নাই, শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান সমান আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এটাকে লিখে নিলাম চারটা, যদিও দেওয়া আছে তবুও আমি লিখে নেবো একবার, সাদা খাতা লিখে নেবো। এবার গ্রাফ পেপারে আমরা দুটো অক্ষ নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করলাম, 10 এর ঘরে 19 গুনবো প্রথমে। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে 25 আছে, কিন্তু আমরা আগের একটা বিন্দু নিতে হবে। আগের বিন্দু মানে 6 ঘর কম, কত হয় তাহলে 19 হয়। তাহলে 10 এ 19 নিলাম, 20 নিলাম 25, 30 নিলাম 31, 40 নিলাম 37, 50 নিলাম 43, 60 নিলাম 49, 70 নিলাম 55, আর 80 নিলাম 61। পরপর বসিয়ে গেলাম আমরা। হ্যাঁ, তাতে স্কেলটা কি হয়ে গেল, x অক্ষ বরাবর 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 বছর ধরে। হ্যাঁ, আর y অক্ষ বরাবর কি হয়ে গেল, দেখো y অক্ষ বরাবর আমাদের 10 জন শিক্ষক শিক্ষিকাকে গুনলাম, 20 গুনলাম, তার মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান একজন শিক্ষক শিক্ষিকা গুনলাম, তাই তো? দুটো বাহু যাচ্ছে তবে একজন শিক্ষক শিক্ষিকা হচ্ছে, 4 বাহু গেলে তবে দুজন শিক্ষক শিক্ষিকা হচ্ছে। সেই হিসেবে আমরা পরপর এগুলোকে দ্বিগুণ করে নিলাম। এটা কিন্তু রাফের কাজ, হ্যাঁ, এখানে করবে না, এটা আমি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য এখানে করে দিয়েছি। এটা রাফের অংশ, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমরা করে দিলাম। কারণ এই সংখ্যাগুলো খুবই ছোট ছোট সংখ্যা ছিল, তো আমরা যদি বসাতাম তাহলে এই গ্রাফটা একবার খুব চাপা গ্রাফ হয়ে যেত, দেখতে ভালো লাগতো না গ্রাফটা। একটুকে স্কেলটাকে পাল্টে নিয়ে গ্রাফটাকে সুন্দর করে দিলাম। আচ্ছা, আর দিয়ে আমরা কি করলাম, এদের মধ্যবিন্দুগুলো নিলাম, এই 19 আর 25 এর মধ্যবিন্দু, এদিকে 25 আর 31 এর মধ্যবিন্দু এখানে নিলাম। আচ্ছা, 31 37 এর মধ্যবিন্দু, এই যে সব প্রত্যেকটা আয়তরেখার মধ্যবিন্দুগুলো নিয়ে নিলাম, নিয়ে সেগুলোকে যোগ করে দিলাম। যোগ করলে আমাদের a b c d e f g h উদ্দিষ্ট কি তৈরি হয়ে গেল, পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হয়ে গেল। হ্যাঁ, এক্ষেত্রে এখানে একটা কিন্তু ভগ্নরেখা আমাদের দেখাতে হবে অবশ্যই। এখানে অবশ্যই একটা ভগ্নরেখা দেখাতে হবে। আমাদের পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এই অংশটা কিন্তু রাফের কাজ, হ্যাঁ, বুঝতে সুবিধা হওয়ার জন্য এটাকে কিভাবে কনভার্ট করলাম দেখানোর জন্য আমি পাশে লিখে দিয়েছি। এটা তোমরা রাফে করবে, তোমাদের বোঝার সুবিধার জন্য। আর যদি এটা অংশটা না করো তাও কোনো অসুবিধা নেই, এটা বুঝে করলে যা আছে তার দ্বিগুণ করে বসাবে, তাই তো? এটা 10 আছে বলে 20 বসালে, 13 আছে বলে 26 বসাবে, 5 আছে বলে 10 বসাবে, 3 আছে বলে 6 বসাবে, আর 1 আছে বলে কত 2 বসাবে। জাস্ট ওটাকে দ্বিগুণ করে বসিয়ে দেবে। হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখবে। এটা এই অংশটা রাফে করলেও হবে, না করলে হবে, কিন্তু এখানে অবশ্যই করবে না কোনো সময়। হ্যাঁ, আমাদের যা আর একদিন লাগবে, আমাদের এখানে আজকে শেষ করছি। বড় অঙ্কগুলা খুব